নির্মল পরিবেশ আর এই নৈসর্গিক সৌন্দর্যের টানেই হয়তো এই চরের মানুষ ৩৫ বছর ধরে সংগ্রামী জীবন যাপন করছেন। নদীর মাঝে এক টুকরো গ্রাম, নাম তার মায়ার চর। এখানে নেই শহরের কোলাহল, নেই আলো জলমলে বিল্ডিং, তবে আছে প্রাকৃতিক নিঃস্বার্থ ভালোবাসা, মানুষের আন্তরিকতা আর জীবন সংগ্রামের এক অনন্য উপাখ্যান। এই চরেই মানুষ বাঁচে নদীর ঢেউর সাথে যুদ্ধ করে, ধুলামাটি আর সবুজে গড়া এক অনন্য জগৎ নিয়ে। আসুন এক ঝলকে দেখে নিই কেমন করে চলে মায়ার চরের সহজ সরল মানুষের প্রতিদিনের জীবন। চলুন আজ আপনাদের নিয়ে যাই ঢাকার ব্যস্ততা থেকে বহু দূরে, সবুজ আর নদীমাতৃক এক গ্রামে, মায়ার চর। যাত্রা শুরু গুলিস্তান থেকে। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা চলছি কাঁচপুর সেতু পেরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে। রাস্তার পাশে ভেসে উঠছে পরিচিত নাম মোগরাপাড়া বাস স্ট্যান্ড। এখান থেকে হাতের বামে আরও 10 থেকে 15 মিনিট চললেই পৌঁছে যাব বৌদ্ধের বাজার লঞ্চ ঘাটে। প্রিয় বন্ধুরা, নারায়ণগঞ্জের বৌদ্ধের বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনোয়ার। আজকে যাব মায়ার চরে, দেখব মায়ার চরের সংগ্রামী মানুষের জীবন যাপন এবং দেখানোর চেষ্টা করব আপনাদের ওইখানের সর্বশেষ সার্বিক পরিস্থিতি, মানুষ কিভাবে সংগ্রাম করে ওই চরে বেঁচে আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বৌদ্ধের বাজার, একটি নৌকা ঘাট। এখানেই পাশে রয়েছে বৌদ্ধের বাজার, নৌকা ঘাটের পাশেই রয়েছে একটি মৎস্য আড়ত। এখানে মেঘনা নদী থেকে যে মাছগুলা নিয়ে আসে সরাসরি এই বৌদ্ধের বাজার আড়তে তাৎক্ষণিকই বিক্রি করা হয়। আপনি চাইলে এখান থেকে ফ্রেশ, সতেজ এবং পছন্দের মাছ একবারে স্বল্প মূল্যে নিতে পারেন। আপনাদের যদি একটু মাছ বাজারটা একটু দেখাই, চলুন। লঞ্চ ঘাটে পা দিয়েই চোখে পড়বে এক দারুণ দৃশ্য, সরগরম একটা মাছের বাজার। এখানকার সব মাছই এসেছে একদম মেঘনা নদী থেকে, একদম টাটকা, একেবারে নদীর বুক ছেঁচে আনা। চর দেখতে এসেছেন ঠিকই, কিন্তু লঞ্চ ঘাটের এই মাছ বাজার আপনার মনে থাকবে অনেক দিন। কত করে বিক্রি করেন কেজি? 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। একবার অরিজিনাল নদীর মাছ, মেঘনা নদী। আসসালামু আলাইকুম। এখানে আসলে কি সবাই ভালো ভালো মাছ, মানে সতেজ মাছ পাবে? জি, এখানে আসলে আপনার মেঘনা নদীর টাটকা জাতা মাছ পাওয়া যাবে। এখানে আপনার এখন সিজন বেলে মাছ, তারপরে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, মেঘনা ইলিশ মাছ, আইর মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ, সব মাছ, এভরিথিং। তারপর এটা কি শুক্রবার এরকম হয়? এভরিডে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমি ভোর 5টা থেকে 8টা পর্যন্ত সকাল, তারপরে মাঝখানে দিয়ে 2 ঘন্টা গ্যাপ যায়। 2 ঘন্টা গ্যাপ যায়, তারপরে আপনি 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আচ্ছা জি। বাজার ঘোরার পর আমরা ঠিক করলাম এবার মায়ার চর যাওয়া যাক। তাই ঘাটে ঘুরে ঘুরে কথা বললাম নৌকাওয়ালাদের সাথে। এখানে ঘণ্টাভিত্তিক নৌকা ভাড়াও পাওয়া যায়। আপনি চাইলে একা, পরিবার বা দল নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য নৌকা নিতে পারেন।
দরদাম নির্ভর করে সময়, দূরত্ব আর নৌকার আকারের উপর। আমরাও একটা মাঝারি আকারের নৌকা ঠিক করলাম। 2 ঘন্টা 600 টাকা হিসেবে চুক্তি। আর তারপরেই শুরু হলো আমাদের মূল যাত্রা মায়ার চরের পথে। নৌকা ছেড়েছে মায়াদ্বীপের উদ্দেশ্যে, যেটি ওই যে আমার উপরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বুদ্ধের বাজার। আর বুদ্ধের বাজার থেকে আমরা যেখানে যাব এটা হচ্ছে মায়াদ্বীপ। এখানে দেখে অনেকে নুনের ট্যাগ, স্থানীয়রা নুনের ট্যাগ হিসেবে জানে আর কি। নুনের ট্যাগ ওটা যদি আমরা একটু দেখাই, নুন দিকে ঠিক উত্তর পূর্ব দিকে আর কি যাচ্ছি আমরা। আপনারা কি এখানে রেগুলার কি ওই দিকে যান নৌকা নিয়ে? আমরা রেগুলার হইলো মানে অনেক বর্তমান কাস্টমার কম। আচ্ছা মানে আমার নলচর মায়াদ্বীপ কাস্টমার বেশি হয়। আচ্ছা নুনের ট্যাগ অনেকে চিনে না, অনেকে নলচর মায়াদ্বীপে নামাই দেয়। যারা অরিজিনাল মায়াদ্বীপ দেবে এরা নুনের ট্যাগ মায়াদ্বীপ জন্ম এটা কয়া নৌকা ভাড়া করতে হইব। আচ্ছা অনেকে চিনে না, কয় শুধু মায়াদ্বীপ যাও, মায়াদ্বীপ করলে নলচর মায়াদ্বীপ নামাই দেয়। আচ্ছা, ভাই যেটা বললো যদি অনেকে চিনে না মায়াদ্বীপ বলে, তখন এই যে আমাদের এই যে নলচর মায়াদ্বীপ নামাই দেয় এটা। নলপুর মায়াদ্বীপ এখানে নিয়ে যায় আর কি। এখানে হয়তো বা এই বৌদ্ধ বাজার থেকে যেতে অল্প সময় লাগে আর কি, এটা অল্প সময় 10-12 মিনিট তার লাগে। কারণে এই নলপুর মায়াদ্বীপ নিয়ে যায়। ভাই যেটা বললো এটা আসলে অরিজিনাল যে মায়াদ্বীপ, এটা নুনের ট্যাগ মায়াদ্বীপ। নুনের ট্যাগ মায়াদ্বীপ আর কি। নুনের ট্যাগ মায়াদ্বীপ বলতে হবে, যে কোনো নৌকাওয়ালার বলার নুনের ট্যাগ মায়াদ্বীপ। আচ্ছা, তাইলে ওইখানে অরিজিনাল যাইতে পারবো। আচ্ছা আর ওনার চিনে না, এটাই মায়াদ্বীপ। মোবাইলে মায়াদ্বীপ দেয়, এটাই মায়াদ্বীপ। আচ্ছা। এটা নলচর মায়াদ্বীপ। কয়টা থেকে কয়টা পর্যন্ত নৌকা চালান? আমি বারুই 8টা-9টার দিকটা বারুই, রাত্রে 9টা-10টা তোলা চালাই। ভালো লাগে? আর খুব ভালো লাগে। আবার অনেকে সারা রাত্র চালায়, অনেকে রাত্রে ঢাকার সময় ঢাকা গেছে, আজকে গেছে, অনেকে রাত্রে 12টা-1টা বাজে আসছে, আবার অনেকে রাত্রে হুইয়াছে। মানে আমি চালাই 9টা-10টা তোলা রাত্রে, ইয়ার বেশি আর চালাই না। নৌকা মনে হয় না আমারও জন্মের আগের তো নৌকা চলে গেল। আগে হাতে নৌকা ছিল, কোনো মিশিং ছিল না। আচ্ছা মানে মানুষের বইটা দিয়া আর বাদাম মস্তুল দিয়া তখন বেলা মানুষের নৌকা দিয়া ইয়া করতো, ভার করতো। আবার আমরা বুঝে রে মিশিং বেলা ইয়া দেখতাম মিশিং। আগে ভাইয়া মানুষের 2 জন করে লোক থাকতো, একজনের সামনে ইয়া বাইতো দাঁড় টানতো, আরেকজনে নৌকার ইয়া করতো। প্রিয় বন্ধুরা, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেঘনা নদীর একেবারে মাঝামাঝি অবস্থানে। আর এখানে যে ভাই যেটা বললো, এই নদী কখনো শুকায় না। এই নদী 12 মাস এরকম পানি টলটলে অবস্থা থাকে। আমি এর আগে যে আপনাদের দেখিয়েছি বুড়িগঙ্গা নদীর কি অবস্থা, এখানে পানি দেখুন কতটা স্বচ্ছ, আমার খুবই ভালো লাগছে। আর নদীর যে এখন যে এই আবহাওয়া, রৌদ্রটা কম, চতুর্দিকে ঠান্ডা বাতাস, আমার যেতেই ভালো লাগছে। আর ওইখানে মায়াদ্বীপে মানুষের জীবন দেখাবো, মানুষ কি করে কর্ম দেখাবো, কৃষিকাজ দেখাবো, আপনাদের মায়াদ্বীপ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ওই মায়াদ্বীপে যাচ্ছি, খুবই ভালো লাগছে। তো যখন আমরা রওনা দিয়েছিলাম তখন প্রচুর গরম ছিল, আর এখন মাঝ নদীতে আসার পরে অনেক ঠান্ডা লাগতেছে। আবহাওয়াটা অনেক সুন্দর, আকাশের অবস্থা এই কালার দিকে খুবই ভালো লাগতেছে। যাদের নাকি মন খারাপ থাকবে এই আবহাওয়ায় এই জায়গায় আসলে, নদীর এই অবস্থায় আসলে সবারই মন ভালো হয়ে যাবে। এই আবহাওয়া দেখলে সবারই মন ভালো হয়ে যাবে, কারণ এত সুন্দর প্রকৃতি বা এরকম আবহাওয়া অন্য কোথায় পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এই মেঘনার নদীতে এসে আমি এই প্রথম দেখতে পারলাম এরকম সৌন্দর্য। আমরা এই দেখতে দেখতে কথা বলতে বলতে এই যে দেখুন চলে এসেছি এই সে মায়ার চর আর কি। এই চতুর্দিকে পানি, চতুর্দিকে মেঘনা নদী আর কি। এই মেঘনা নদীর মাঝেই ভেসে ওঠা চর হচ্ছে এই মায়ার চর। এই যে ভাইরা আমাদেরকে স্বাগত জানাচ্ছে মায়ার চর থেকে।
ফাইনালি আমরা এখন মায়ার চরে আছি সেই নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা মায়াদ্বীপে। এখানে বেশ কয়েকজন ভাই ওই যে একটু কি করতে পিকনিক করতেছে আর কি, আমরা একটু যদি দেখাই। সবাই আমরা স্কুল ফ্রেন্ড যারা আছি আর সবাই একসাথে আছি, আমরা 12-13 জন। ওই যে ভাইরা পিকনিক করবে, তো ওই যে পিকনিকের এই গোস্ত এখানে কাটাকাটি করতেছে, পরিষ্কার করতেছে আর কি। ওনাদের এক ভাই বিদেশ চলে যাবে সেই উপলক্ষে আর কি। এই যে সেই মেঘনা নদী, এই মেঘনা নদীতেই তারা এই তাদের এই পিকনিকের কাজ সম্পন্ন করতেছে, মেঘনা নদীর পাড়ে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই যে ভাইদের বাসা হচ্ছে ওই আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম বৌদ্ধের বাজার, এখানে এই ভাইয়েরা এখানে পিকনিক করতে আসছে, কিছু সময় ভালো সময় কাটানোর জন্য এই মায়ার চরে আসছে আর কি। নিরিবিলি পরিবেশের সৌন্দর্যের মাঝে তারা এই পিকনিকটা সম্পন্ন করার জন্য আর কি এই এখানে তারা এই সবকিছু ইয়ে করতেছে আর কি। পিকনিকের যে ব্যবস্থাপনা সার্বিক এখানে কাজ করতেছে আর কি। ঠিক আছে ভাই, আপনাদের পিকনিক ভালো হোক, শুভকামনা রইল। ঠিক আছে, আমরা যাব সামনে নদীর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। নৌকা থেকে নেমেই যেন এক অন্য জগতে পা রাখলাম। এটা শহর নয়, এটা মায়ার চর, প্রাকৃতিক কুলে গড়া এক শান্ত স্বর্গ। নদীর পার ঘেঁষে আমরা হেঁটে চলেছি ধীরে ধীরে। একদিকে আকাশ, অন্যদিকে নদীর জলের টুপটাপ শব্দ, মনটা হালকা হয়ে যায়। পথে চোখে পড়লো একরাশ কচুরিপানা, নদীর বুক জুড়ে ভেসে আসছে সবুজের চাদর, যেন নদী নিজেই নিজেকে সাজিয়েছে। চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিছু গৃহপালিত প্রাণী, এদের জীবনও যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলে। বাইরে কেন পিকনিক করতে আসছেন? ওই যে বাইরের সাথে না? আচ্ছা। ওই যে বৌদ্ধ বাজারে এখানেই নাকি আপনাদের বাসা না? পিকনিক করতে আসছেন? কোন ভাই বিদেশ যাবে? কোন ভাই বিদেশ যাবে নাকি? এক ভাই ওই উপলক্ষে আসছেন? ও আচ্ছা আচ্ছা। ওই যে আপনাদের ফার্স্ট টাইম যে দেখাইছিলাম যে এই ভাইয়ের বিদেশ যাওয়া উপলক্ষে তারা এই যে এখানে দেখেন কি সুন্দর পিকনিকের আয়োজন করছে ভাইরা। সত্যি এরকম একটা পরিবেশে এরকম একটা পিকনিক কার না ভালো লাগবে? এরকম একটা পিকনিক অংশগ্রহণ করতে অসাধারণ একটি পরিবেশ। সব কিছু মিলিয়ে বাইরা দেখা গেছে ফুটবলও নিয়ে আসছে। দেখুন ফুটবলও খেলবে মনে হয়, খেলাধুলা করবে। আবার এখানে এই যে চুলা তৈরি করছে রান্না করার জন্য, কি সুন্দর, তবে একেবারে প্রাকৃতিক কাঠ দিয়ে চুলা তৈরি করা হয়েছে রান্না করার জন্য। ভাই রান্না করবে কে? আপনারাই রান্না করবেন? হ্যাঁ। ওই যে ভাই আমাদেরকে এখানে দুপুরে খাবারের আমন্ত্রণ জানাইতেছে আর কি। আমরা তো এখানে আসলে সত্যিকার অর্থে ঘুরতে আসছি। এই মায়ের দ্বীপটা আসলে বেশি একটা বড় না আর কি, একেবারেই ছোট। ভাইয়েরা এখানে এই সব কিছু মিলিয়ে তাদের আয়োজন দারুণ এবং পরিবেশ সব কিছু মিলিয়ে তারা যে আসলে প্রকৃতি প্রেমী এটা এখান থেকে বোঝা যাইতেছে আর কি। এক ভাই বিদেশ যাবে, তার উপলক্ষে এই স্মৃতিকে সংরক্ষণ করার উদ্দেশ্যে ওই যে এই বড় ভাই, ওই বড় ভাই আর কি বিদেশ যাবে। কোন দেশে যাবেন ভাই? এই যে যাক ভালো কান্ট্রিতে সৌদি আরব যাবে আর কি ভাই। ওই উপলক্ষে তার যারা বেসমেট আছে ফ্রেন্ড সার্কেল তারা এই সুন্দর একটা মানে দারুণ একটা ব্যবস্থাপনা করেছেন। এটা আসলেই ওনার মনে থাকবে স্মৃতি হিসেবে রাখার জন্যই আরও এই দ্বীপটাকে তারা বেছে নিয়েছেন। এই সৌন্দর্য, এই পরিবেশ সব কিছু মিলিয়ে তার যে যাত্রা এখান থেকে আসলে মনে হয় শুভ হবে আশা করি আর কি। সব কিছু মিলে এই যে এক ভাই পেঁয়াজ কাটতেছে, আরও গোস্তের ব্যবস্থা আছে, আরও নানান পদের রান্না হবে এখানে।
ওনারা এনজয় করবে। এখানে চুলা আর ফুটবল নিয়ে আসছে, খেলাধুলা করবে আর কি। এই সুন্দর পিকনিক, এই সুন্দর প্লেসে যারা আয়োজন করেছেন, আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনারা যে এরকম একটা প্লেস কেন বেছে নিয়েছেন এই পিকনিকটা করার জন্য? আসলে আমাদের সোনারগাঁয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে মানে বিশেষ একটা জায়গা হচ্ছে মায়াদ্বীপ নদীর এই পার। এখানে প্রকৃতির হাওয়া অনেক আছে এবং কি সাথে মেঘনা নদী এবং কি অনেক সুন্দর বাতাস, সবকিছু মিলিয়ে আমার একটা ফ্রেন্ড আর কি বিদেশ চলে যাবে সৌদি আরব। তো আমাদের যারা স্কুলে একসাথে পড়াশোনা করছি তারা সবাই মিলে তো ওই বলছে যে সবাই একসাথে আমি তো বিদেশ চলে যাবো, সবাই একসাথে হলে একটু আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, খেলাধুলা করলাম, তাহলে মানে একটু ভালো লাগবে। তো সেই অনুযায়ী আমরা এই মায়াদ্বীপে আসছি। তো এই আয়োজন করতেছি, খাওয়া দাওয়া আয়োজন করতেছি। তো এখানে খুবই ভালো লাগতেছে, খুবই একটা মোমেন্ট, এই মোমেন্টটা আমাদের খুবই মনে থাকবে। সবাই একসাথে আসছি, অনেক আনন্দ। আপনারা তো দেখেছে এখান থেকে বেশি দূরে না, না বেশি দূর না, বাজার থেকে অল্প সময়। তারপরে আপনারা আরো ভালো ভালো মনে করেন নামি দামি জায়গা আছে, কিন্তু এই জায়গাটা কেন বেছে নিলেন? আসলে এই জায়গাটা মানে মানে গ্রামীণ পরিবেশ আছে, সব মিলে খুবই ভালো লাগে আর কি। এই জন্য আর কি প্রকৃতির হাওয়া অনেক কিছু আছে, এই জন্য খুবই ভালো লাগে এখানে আসলে। এখানে কি রেগুলারই দর্শনার্থীরা আসে? হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, থানা থেকে অনেকে ঘুরতে আসে, পিকনিক করতে আসে, অনুষ্ঠান করে, অনেক কিছুই করে এখানে আসে। আচ্ছা, যেটা বলছিলেন আর কি, ওনাদের যে ভাইয়ের বাসা কিন্তু বেশি দূরে না, তারপরেও দেখুন এখানে ওনারা এই জায়গাটাকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে এই নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, পাশে মেঘনা নদী, সব কিছু মিলিয়ে এখানে যে অপূর্ব সুন্দর আর প্রাকৃতিক মনোরম পরিবেশ, সব কিছু মিলিয়ে পিকনিক করার জন্য বা ঘোরার জন্য বা এই ভালো কোনো মুভমেন্ট কাটানোর জন্য এই স্থানটিকে সবাই বেছে নেয়। ভাইয়েরাও এটা ব্যতিক্রম করেনি, এখানে তারা এই জায়গাটাকে বেছে নিয়েছে। তার বন্ধু মানেই তো আত্মার একটা সম্পর্ক। এই বন্ধুকে এই বিদেশ যাবে এই উপলক্ষে বিদায় বা ভালো একটা শুভকামনা জানানোর জন্য এই আয়োজন, এই জায়গাটাকে বেছে নেওয়া। আমরা সামনে যাব, আবার চেষ্টা করবো ভাইদের সাথে অংশগ্রহণ করার। আমি একটা ছোট্ট একটা মেসেজ দেই। তো এটা হচ্ছে আবার আরো কিছু ফ্রেন্ড আছে যারা খুবই মানে কাছের, যেরকম সিয়াম, নাজমুল, শাকির, তারাও আমাদের ছেড়ে সৌদি আরব চলে গেছে। তো আমরা সবাই একসাথে ছিলাম আগে, তো এখন তাদেরকেও খুব মিস করি এই আর কি। আমরা সবাই ফ্রেন্ড সার্কেল অনেক মিশুক আর কি, সব জায়গায় আমরা এখনো আড্ডা দিই। আমরা এখন ক্লাস 6-5 থেকে সবাই একসাথে, আমরা এখনো সবাই আলহামদুলিল্লাহ কয়েকজন বিয়ে শাদীও করছে, তো সবাই এখনো মিলেমিশে থাকি আর কি। যাক, ভাইদের বন্ধুত্ব অটুট থাকুক আরো দীর্ঘ সময় এবং সব সময় ভাইদের বন্ধুত্ব অটুট থাকুক, এই পরিবেশের মতো এই সুন্দর থাকুক, শান্ত থাকুক, এই প্রত্যাশা আর কি। এই নদী যেন এদের খেলার মাঠ, কোনো মোবাইল নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই, আছে শুধু প্রকৃতি আর বন্ধুত্ব। শহরের ব্যস্ততা আর ক্লান্তির ভেতর এমন একটা মুহূর্ত খুঁজে পাওয়া সত্যি বিরল। ঘুরতে ঘুরতে একটা স্কুল আমাদের চোখে পড়লো, সত্যি সুন্দর আর অসাধারণ। যদিও এটি একটি ছোট্ট স্কুল, কিন্তু তার গুরুত্ব, তার এই উদ্দেশ্য অনেক মহৎ। আর আমরা যে এক ভাইয়ের কাছে যেটা জানতে পারলাম, এটা একটা ব্যক্তি উদ্যোগে এই স্কুলটা দেওয়া হয়েছে। এই স্কুলটার সম্পর্কে একটু বলবেন? জি, এটার নাম হলো মায়াদ্বীপ। হ্যাঁ, এটা উদ্যোগ নিয়েছে সায়েদ স্যার নামে। উনি এই চটটা নিয়ে অনেক সহযোগিতাও করছে, গরিব অসহায় পোলাপানকে কিছু সহযোগিতা করে এই স্কুলটা চালায়। উনি পোলাপানের ভালোই এলাকার ভালো কাম কাজ করলো। আচ্ছা, এখানে স্কুল চলে কয়টা থেকে কয়টা? এই সকাল 8টা থেকে 11টা পর্যন্ত চলে। এদিকে ছোট বাচ্চাদের জন্য করা হয়েছে? বাচ্চাদের এই যে এইসব বাচ্চাদের এদিকে বিনামূল্যে? বিনামূল্যে, কোনো টাকা নিচ্ছে না? টাকা নিচ্ছে না। উনি আরো সহযোগিতা করছে, মানে সমাজের জন্য উনি বিশেষ করে এই যে এখানে যারা চরাঞ্চলের সহযোগিতার জন্য, চরাঞ্চলের সহযোগিতার জন্য উনি সবসময় পাশে আছে। এই স্কুল ছাড়াও আর কি স্কুল ছাড়াও এই যে যত ইয়া করে, অনেক আগের থেকে উনি এই এলাকায় এইটা নিয়ে, এই চরটা নিয়ে অনেক ইয়া করছে, সংগ্রাম। এই চরের উন্নতির জন্য অনেক সংগ্রাম করছে, কিন্তু লাস্টে কুলাইতে পারে না আওয়ামী লীগের জন্য। তো এখন আবার আওয়ামী লীগ চলে গেছে,
এখন বিএনপি এখন এইটা উনি উদ্যোগ নিছে, এই যে পোলাপান্ডে সহযোগিতা করতেছে, আসতেছে যাইতেছে, আচ্ছা কিন্তু বিনিময় নাই আচ্ছা আচ্ছা। ওর কাছে থেকে কোনো- সত্যিকার অর্থে এটা একটি মহতি উদ্যোগ। স্কুল এখানে এরকম একটি চরে এরকম একটি স্কুল পরিচালনা করা, এটা সত্যি একটি মহতি কাজ। উনি টাকাও নিচ্ছে না, বিনামূল্যে এই স্কুলটা পরিচালনা করতেছে। এখানে আরেকজন বাবু আছে। তুমি কি স্কুলে আসো, বা এই স্কুলে কি ছাত্ররা বা ছোট ছোট বাচ্চারা কি পড়াশোনা করতে আসে? সবসময় দেখো না? আচ্ছা আচ্ছা। তুমি কিসে পড়ো? কোথায়? ও প্রাইমারি স্কুলে। এখানে কি প্রাইমারি স্কুল আছে আর হাই স্কুলও আছে? হাই স্কুল। আচ্ছা, এই চরে একটি হাই স্কুল আছে আর একটা প্রাইমারি স্কুলও আছে। আমরা যদি সম্ভব হয় আমরা একটু এই স্কুলগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের, এই আর কি। চলুন। এই দৃশ্যটি দেখুন, কাঠের তৈরি একটা সরল সাঁকো, খুব সাধারণ দেখতে, কিন্তু যেন জীবনের একটা গভীর উপমা হয়ে দাঁড়িয়ে আছে এখানে। মাটির সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে এলাম একটু উঁচু জায়গায়, আর ঠিক তখনই চোখে পড়লো এক অনন্য দৃশ্য। একটা ছোট্ট খুপড়ির ভিতর অনেকটা আদরের মতো করে রাখা একটা ঝুড়ি, তার মধ্যে কয়েকটা মোরগের ডিম। দেখে মনে হলো কেউ এগুলো রেখে গেছে বাচ্চা ফোটানোর জন্য। এই ছোট্ট ঝুড়ির মধ্যে লুকিয়ে আছে নতুন জীবনের সম্ভাবনা, একটা অপেক্ষা, একটা বিশ্বাস যে গরমের ছোঁয়ায় ফুটে বের হবে ছোট্ট জীবন। দেখুন বন্ধুরা, একটি বাড়ি চরের মাঝখানে, সত্যি অনেক সুন্দর, কাঠ দিয়ে বানানো হয়েছে, অনেক সুন্দর আর দেখতে চমৎকার লাগতেছে। এই বাড়িটি একেবারে কাঠ দিয়ে বানানো আর কি। এই চরের মাঝখানেও এত সুন্দর একটি বাড়ি আমাদের চোখে পড়লো আর কি। এখানে একটি দোকানও দেখতে পাচ্ছি, এই চরের মাঝখানে একটি দোকানও রয়েছে। আমরা এর মধ্যে একটি দোকানে আছি, দেখুন সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এক ভাইয়ের সাথে দেখা হলো, ভাইয়ের সাথে একটু জানতে চাই আপনাদের এখানে ভাইয়া এই চরের কি কৃষিকাজ করা হয়? কৃষিকাজ কৃষিকাজ হয় কম আর কি। কি চাষ করা হয়? এখানে আমরা কৃষিকাজ করি, মাছের ব্যবসা করি। ওই জিনিস হলো বিদেশ করে বেশি। এখন আমাদের এলাকাটা বিদেশি বেশি আর কি, বিদেশ দিয়ে বেশি চলাফেরা করে আর কি। প্রত্যেক ঘরে দুইজন একজন করে বিদেশ আছে। কৃষিকাজে হালকা চলে আর কি বেশি। কি চাষ করে? এখানে আছে আপনার উইদ্যা লাগায়, গুলালু লাগায় না, আপনার মিডালু লাগায়, ধান লাগায়, মরিচ লাগায়, আপনার সরষে লাগায়, আচ্ছা, এই লাগায়। আর এখানে যারা আছে এখানে কি অন্য ধর্মের লোক আছে নাকি শুধু মুসলিম? এখানে অন্য কোনো ধর্মের লোক নেই, সব এলাকার সব মুসলিম। আর এই মসজিদ কয়টা আছে? মসজিদ নয়, আটটা মসজিদ মনে হয় এই চরের মধ্যে। এখানে আছে ওইটা মাত্র দুইটা। এই চরে? আর স্কুল? স্কুল এখানে নাই, স্কুল এই চরে কোনো স্কুল নেই? এই শহরে আমরা একটু পাশে একটা স্কুল দেখে আসলাম আর কি, এই পাশে। এখানে দিছে আপনার সাইড চার আছে না? হ্যাঁ হ্যাঁ, এই সাইড চারে দিছে। উনি সউদ্যোগে দিছে। হ্যাঁ, এই সাইড চারে দিছে যে ছুটি করে খোলা পায় মনে করেন ছুটি যাইতে পারে না, হুম, হুম। তো এতে সহায়তা করছে যে আমরা একটা স্কুল দেই, ছুটির খোলা পায় এক জায়গায় করু। তো এখানে মানে এই এলাকার বাচ্চারা তাহলে ওই নৌকা পার হয়ে স্কুলে যেতে হয়? হ্যাঁ, নৌকা ফারিয়া আমরা ঘুরিয়া যাইতে হয় আর কি। এই কারণে এরা একটা স্কুল দিচ্ছে সাইড ছাড়ে, খোলা পায় কিছু খোলাফারা করে আর কি। যে অল্প কথায় যদি বলতে চাই, এ চরের আপনাদের মেন সমস্যাটা এখন কি, যে যোগাযোগের ক্ষেত্রে? এখানে আপনার যোগাযোগ হচ্ছে আঙ্গা যদি ব্রিজ হয় তাহলে আঙ্গ সব কিছু লাইন আর কি। এটা কি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কোন দিক দিয়ে? এখানে আপনি নুনির ট্যাক দেওয়া বারো দিতে করা যায়। আচ্ছা, এটা হলো আপনাদের হ্যাঁ, মানে এখানে জীবন আঙ্গ সব কিছু চলাফেরার লাগিয়া খুব শান্তি হইব আর কি।
নাইলে আমরা নদী ভারিয়া সবকিছু যাইতো আমরা একটা ডিবির মাঝখানে। এখানে বসতি কেমন আছে, মানে লোক সংখ্যা এই দ্বীপের মধ্যে? এখানে 6000 বোর্ডার মতন আছে। 6000। আচ্ছা, 6000 বোর্ডার মতন। প্রিয় বন্ধুরা, যে ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, যেটা বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম। যে এখানে একটু আগে যেটা জানছিলাম যে এখানে আসলে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। আর ভাই যেটা ক্লিয়ার করলো যে এই দ্বীপে মানে হাই স্কুল প্রাইমারি স্কুল পাশে আরেকটা দ্বীপে আছে যেটা নৌকা পার হয়ে যাইতে হয় আর কি, কিন্তু এই দ্বীপে আসলে কোনো স্কুল নাই আর কি। হ্যাঁ। আর এই দ্বীপের যে মেন সমস্যা এটা হলো যাতায়াত। ইচ্ছা করলে এখানে একটা ব্রিজ করা সম্ভব যদি স্থানীয় জনপ্রতিনিধি ওনারা একটু সুনজর দেয়, তাহলে এখানে একটা স্কুল ব্রিজ করলে ওনাদের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে। হ্যাঁ। এক সময় আমরা একসাথে দিছিল গ্রামটা। আচ্ছা, এইসব গরিব আছিল আর কি, এবারে একসাথে মনে করেন দিছিল, একসাথে অনেক কিছু সাহায্য করছি। করার পরে খেত দিছে, জমি দিছে, চালা দিলে হেঁটে দিয়ে আমরা মোটামুটি আলা দিলে আমরা খোলা ভাই আমরা বাপ মা আছি মোটামুটি চলাবিরা। তার মানে তো এই গ্রাম এই জনবসতি অনেক আগে, অনেক আগে। 30 বছর 30 বছর আগে 35 বছর হলো। 30 থেকে 35 বছর ধরে আপনারা এখানে বসবাস করতেছেন। এখানে আমরা যে সময় দিচ্ছিল না, এখানে আমরা নদী যাইতে লাগলে কমপক্ষে 30 মিনিট লাগলে আইতে যাইতে, তো মনে কর বালু কাটতে নদীটা সাফাই লাগছে আর কি। ও, এখান থেকে 30 মিনিট হাঁটা লাগতো, এরকম ছিল। এরকম ছিল, কিন্তু এই নদী ভাঙনে, নদী ভাঙতে ভাঙতে মাগতে মাগতে এই সাইডে বসে আর কি। এখন আরো যদি এরকম ভাঙাতে আরো ঘরবাড়িও যাওয়ার সম্ভাবনা কি সম্ভব আছে? আছে যদি এরকম ভাঙা জায়গা, এখানে মনে করেন আমরা থাকতাম না আর কি। মানে আস্তে আস্তে বসা আমি ওই মাথাটা অনেক গর্ব ভাঙে গেছে, কি আর বনে থাকতে পারে না। বর্ষাকালে কি কি সমস্যা হয়? বর্ষাকালে আপনার এই তুরিগই এই দেউয়ে বাইরে আমার ঘরে ভাঙ্গে হালা যায়। হয় আঙ্গ চলাফেরার লাগে একটু শান্তি, এখানে বুঝতে একটা ব্রিজ হইলে আঙ্গ লাগে আল্লাহ দিলে, বুঝছেন? একটা ব্রিজ হইলে আঙ্গ দিলে একটু শান্তি আর কি, আর না হইলে দেখুন এখানে অধিকাংশ বাড়ি এই এরকম কাঠের, কত সুন্দর সত্যি। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে বাড়িগুলো দেখে। আমার মামা লাগে সর্বদা আমাদের আচ্ছা আচ্ছা সবারই পছন্দ হয়েছে। আচ্ছা, ওই যে যেটা এখন আরেক ভাইয়ের সাথে দেখা হইলো, ওনার মামা এই বাড়িগুলা নির্মাণ করছে। ওনার নাম কি? জবানুল্লাহ। ওই যে ভাই এই বাড়িগুলা নির্মাণ করছে, একজনের হাত দিয়ে সবগুলা বাড়ি নির্মাণ করা হয়েছে। এই জন্য সবগুলা বাড়ির ডিজাইন দেখতেও ঠিক একই রকম। এই যে ভাইয়ের মামা হয় আর কি উনি। এই আর কি। এখানে মসজিদ এই কয়টা ভাইয়া? আমাদের এখানে এই পাশে একটা নদী আছে, কিন্তু একটা নদী এই দ্বীপে মসজিদ কয়টা? এই দ্বীপের মসজিদ হলো মোট 3টা। এই একটা, ওই পাশে একটা আছে, আর ওই সাইডে আরেকটা আছে, 3টা মোট। এখানে অন্য ধর্মের তো কোনো লোক নাই, আছে কি? অন্য ধর্মের কোনো লোক না আমাদের এই দ্বীপে। হ্যাঁ। পুরোটা দ্বীপে গ্রামে সবাই মুসলিম। প্রিয় বন্ধুরা, আপনাদের এর আগে আমি এই যে দেখাইছি, নামাজ পড়ে আমরা বের হইলাম। এটা একটি নির্মাণাধীন মসজিদ। এই যে চরে আছি আমরা, এটা একেবারেই ছোট চর। এখানে যারা আছে এদের পেশা হচ্ছে মাছ আহরণ করা আর এই কৃষিকাজ। আর এর পাশাপাশি এই মসজিদটা ছোট ছিল, এখন নির্মাণ কাজ চলতেছে। আর এই এলাকার মানুষের পক্ষে এই মসজিদটা এতটুকু নির্মাণ করেছেন, ওনারা এখনো ছাদ ঢালাই দিতে পারেনি। হ্যাঁ, তো এই মসজিদটাতে এই আমরা কথা বলেছি মসজিদের যে পরিচালনা করতেছেন ওনার সাথে। ওনার সাথে আমরা একটু কথা বলি। এখন কি অবস্থায় মসজিদটা বলুন তো? নির্মাণ কাজ চলতেছে এখন ভাই, ওরা যে সাইডে কাজ করা শেষ করছে না, ছাদের লেগেও সমস্যা, ছাদ করতে পারছে না। টাকার প্রয়োজন, অনেক টাকা। আমরা গরিব এলাকা কাম করে দিলেও সরকারি আপনি এসাদ না করা, এসাদের আমার দিছিল গুচ্ছু গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অনেক আগে 88 বন্যার পরে 89 না আপনি দেওয়া হয়েছে আমার গ্রামটা। এরপরে মসজিদরা টিনের মসজিদে চলে, এরপর বাইকে আমরা আস্তে আস্তে করে এই পর্যন্ত এইটুকু আনা করছি। কিন্তু অনেক ছাদের লাগে, আমরা টাকার লাগে ছাদ করার পারতেছি না, কিন্তু খালি সাইড কিলি কইরা থবিতে রাখছি আর কি।
এখন উনি আমি যে কথা বলে যেটা জানতে পারছি এটা হচ্ছে এরশাদের আমলে গুচ্ছগ্রাম হচ্ছে আমরা যেটা জানি সরকারিভাবে কিছু গ্রাম কিছু অঞ্চলকে সরকারি খাস জমিতে দেওয়া হয় যে বসবাস করার জন্য। ওইরকম অবস্থা থেকে এই চরটা এখন এই অবস্থানে আসছে। ওনারা চেষ্টা করতেছে এই মসজিদটা কমপ্লিট করার জন্য। আপনারা যারা আমাকে ফলো করেন বা দেখেন ভিডিও, আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে এই মসজিদটার কাজ এগিয়ে নেওয়ার জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু আপনাদের ওই আপনার একটা বিকাশ বা এরকম নাম্বার কি বলবেন? ইনশাআল্লাহ একটু বিকাশ নাম্বারটা দেন। 017006699 আচ্ছা, এটা আমি স্ক্রিনেও আমি দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারে যদি সম্ভব হয় আপনাদের এই নাম্বারে একটু বিকাশ করলে এই মসজিদটার কাজ এগিয়ে যায় আর কি। আপনাদের সহযোগিতা ওনারা চাচ্ছে আর কি। ধন্যবাদ। বন্ধুরা, এই বাড়িটা দেখুন, আমরা সচরাচর যে পাহাড়ি এলাকাতে আমরা এই ধরনের বাড়ি কিন্তু দেখতে পাই। আমরা এই চরেও এই ধরনের বাড়ি আমাদের চোখে পড়েছে। এই চরের বাড়িগুলো সত্যি অনেক সুন্দর। বন্ধুরা, এখানে এসে একজন ভাইয়ের সাথে কথা বললাম। উনি হচ্ছে এই যে মায়ার চরের উনি মায়াদ্বীপের ওনার শ্বশুর বাড়ি আর কি। উনি এখানে বিয়ে করেছেন। এই ভাইয়ের বাসা ঢাকাতেই। আমরা গ্রামের বাড়ি হলো টাঙ্গাইল। হ্যাঁ, থাকি ঢাকায় ছোটবেলা থেকে। তো ভাইয়ের এখানে হচ্ছে শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। আচ্ছা, আমরা যেটা অনেক সময় দেখি কি যে দুর্গম এলাকাতে অনেকে আত্মীয়তা করতে চায় না, কিন্তু ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম। ভাই এই মায়াদ্বীপের সুন্দর সম্পর্ক হইলো, বিশ্বাস হইলো, ভালোবাসা যদি থাকে তাইলে যত জায়গায় হোক আপনার মনে করেন যে আত্মীয়তা এটা সম্ভব। কত বাহিরের দেশের মানুষ আসে বাংলাদেশে প্রেম করে সম্পর্ক করে, বহুত আসছে। আমার ভাই ব্রাদার অনেকেও নিয়ে আসছে। একটা জাপান থেকে একজন মানে মহিলা নিয়ে আসছে, সেও বিয়ে করে সংসার করতেছে, কিন্তু এখন তুই ভাষায় জান না ভালো করে। তাদের কালচারের সাথে তার আমাদের কালচার মিল না, কিন্তু ভালোবাসা এমন একটা মায়া মহব্বত জিনিস যার প্রতি যার আকর্ষণ হয়ে যায়। এই যে আমি এখানে আসছি, আমার কিছু পরিচয় ছিল, ভালো লাগছে, কিন্তু এর থেকে আরো ভালো ভালো এলাকা আমি যাই। আচ্ছা, সম্পর্ক করে প্রস্তাব দিছি, ফার্স্টে রাজি হয় না। মানে আমার কাজের ধরন কেউ জানতো না ভালো মন্দ। পরে এখন দিয়ে আলহামদুলিল্লাহ খুব সবাই হ্যাপি। আচ্ছা, মানুষের চেহারা গুনলে তো আর চলবো না, মানুষের গুণ থাকতে হবে। এখন আপনি পৃথিবীর বিশ্ব সুন্দরী, আপনার কোনো মূল্যায়ন নাই, আপনার কোনো দামই নাই। এখানে সবাই এই ধরনের বাড়ি বানাইতেছে, পছন্দ করে এই বাড়িগুলো সবাই না? আচ্ছা, আরো সৌন্দর্য হয়, হ্যাঁ আরো সৌন্দর্য হয়। না, ভালো লাগছে একটা বাড়িগুলো। ঘর বানাইতে মনে করেন 5 লাখ 6 লাখ 7 লাখের উপর যায়। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের একটা বাড়ি তৈরি করতে কেমন খরচ হয়? এই ধরনের একটা বাড়ি তৈরি করতে নিজের পক্ষে 4-5 লাখ টাকা যাবে। অনেক টাকাই তো, কম লাগে না। বেশি খরচা আছে না। দেখুন, এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়। যে বাড়িগুলো আমি ইতিমধ্যে আপনাদের দেখাইছি, দেখুন কতটা সুন্দর এই বাড়িগুলো, দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর যে বন্ধুরা আমি দেখাইছি এই চরের এই মেন যে এই সড়কটা হচ্ছে প্রধান সড়ক আর কি। এই চরের মাঝখান দিয়ে এখানেই মূলত এদের চলাচলটা হচ্ছে মূলত বেশি। আর এইটাকে অনেকে গুচ্ছগ্রামও যেটা বলে আর কি, যে আঙ্কেল বলতেছে এই গ্রামটা আর কি, এটাকে গুচ্ছগ্রামও বলা হয়। হ্যাঁ, এটা গুচ্ছগ্রাম, এটা আশাদ সাহেব দিয়ে গেছে। আচ্ছা, এটা উনি বলতেছে আর কি আসাদ সরকারের আমল থেকে এটাকে গুচ্ছগ্রাম হিসাবে অনেকে জানে আর কি। এই আর কি, আমরা একটু সামনে যাই, ওইখানে নদীর ঘাটে যাই আর কি। আমরা সামনে আরো এগোচ্ছি। এই চরটার শেষ মাথায় আপনাদের যদি একটু দেখাই, আরো সামনে এগোতে এমন দৃশ্য দেখব কল্পনাতেও ছিল না। এই যেন চোখের শান্তি। এ দৃশ্যের বর্ণনা দেওয়ার ব্যর্থ চেষ্টা আমি সত্যি করতে চাই না।
বড় বড় জাহাজ চলেছে ধীর পায়ে। মেঘের ছায়ায় ছায়া পড়েছে পানিতে। মনে হলো আমি দাঁড়িয়ে আছি কোনো চিত্রকল্পের ভেতরে। প্রকৃতি মিলে এখানে এক নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে বন্ধুরা। আর এই মুহূর্তে বৃষ্টি আসে একটি অবস্থা। এখানে যারা গৃহিণী রয়েছে এখানে তারা ওই তাদের সংসারের যে জিনিস আছে এগুলা তারা ক্লোজ করতেছে। আর যারা নৌকার মাঝি রয়েছে তারা তাদের নৌকা বেঁধে নিচ্ছে ভালো করে। আর মাঠে অনেক গরু ছাগল, দেখুন সবগুলার মধ্যে একটি দুরন্তপনা সৃষ্টি হয়েছে। সবাই যেন ঘরে ফিরে যাচ্ছে। বৃষ্টি হওয়ার একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে এখানে। আর এই সৌন্দর্যের কি বর্ণনা দিব আমি বুঝতে পারছি না। দেখুন সত্যি অনেক সুন্দর। আর এই দ্বীপে এসে আমার খুব ভালো লাগছে। আর আজকে চলে যাচ্ছি একটা কারণ হচ্ছে আমি যে নৌকা নিয়ে আসছি ভাড়া করে, আমাদের হচ্ছে এখানে ঘন্টাভিত্তিক নৌকা ভাড়া করে নিয়ে আসছি তো। আর তাই চলে যাচ্ছি আর কি। আপনারা যারা আসবেন আপনারা যদি ওই যে বললাম মুরগাপাড়া থেকে আনন্দবাজার থেকে নৌকা রেগুলার চলাচল করে ওইখান দিয়ে আসেন, তাহলে আপনি যতক্ষণ খুশি এতক্ষণ এখানে স্টে করতে পারেন। আমরা যেহেতু একটি নৌকা ভাড়া করে নিয়ে এসেছি তাই নির্দিষ্ট সময় চলে যাচ্ছি। আর মধ্যে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আমরা, এই আর কি। বৃষ্টি নেমে গেছে, আবহাওয়া খুবই খারাপ বলছিলাম। এটা হচ্ছে চর অঞ্চল তো, যে কোনো মুহূর্তেই বৃষ্টি রোদ এই সব কিছু মিলিয়ে এখানকার মানুষের জীবন, সব কিছু মানুষের জীবনের সাথে এগুলা মিশে আছে আর কি। আমরা একটি বাড়িতে অবস্থান নিয়েছি। আপনাদের কি অসুবিধা হচ্ছে? না না দেখছেন, এটাই বাংলার মানে চিরাচরিত স্বভাব যে আমরা একটা বাসায় আসছি, ওনারা বলতেছে বসার কথা বলতেছে। দেখছেন আবহাওয়া এখানে এই ভালো এই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি, যে কোনো মুহূর্তে রোদ, এটাই চরাঞ্চলের মানুষের জীবন। ওই যে এই ভাইয়ের বাসায় আমরা আসছি, তো আমরা তো আপনার বাসায় আসছি, অসুবিধা হচ্ছে না তো আপনার? আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন বৃষ্টি থেমেছে, চারদিকে একরা সজীবতা, মাটি ভিজে, গাছপালা যেন আরো সবুজ, চরটা যেন ধুয়ে মুছে আবার নতুন হয়ে উঠেছে। আমরা ধীরে ধীরে ফিরছি সেই চেনা শহরের পথে। মায়ার চর পেছনে পড়ে থাকছে।